আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসগুলোতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা আর্কিমেডিসের সূত্র এবং তার প্রয়োগ শিখেছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। বস্তুর অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব। আর্কিমেডিসের প্যাসকেলের সূত্র, এখানে তোমরা প্যাসকেলের সূত্র বলতেও প্রয়োগ করতে পারবে আজকে ক্লাসের শেষে। আর গত ক্লাসে আমরা শিখেছিলাম আর্কিমেডিসের সূত্র, আর্কিমেডিসের সূত্রে এবং প্লবতাও শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা একটি জিনিস এর আলোচনা বাদ রয়ে গিয়েছিল, যে বস্তুর ভাসমান ও নিমজ্জনের শর্ত। তোমরা আর্কিমেডিসের সূত্রটা প্রয়োজনীয় ভিডিও থেকে আরও একবার দেখে নেবে, প্লবতাটা আরও একবার দেখে নেবে। তো একটা বস্তু কখন ভেসে থাকবে তরলের উপরে আর কখন ডুবে যাবে? আমরা যদি একটি ফুটবলকে পানিতে দিই, ফেলাই দিই, তাহলে ফুটবলটি ভেসে থাকে, একটি কর্ক পানিতে ভেসে থাকে, কিন্তু একটি লোহার টুকরা পানিতে ডুবে যায়। তো একটা বস্তু কখন ভেসে থাকবে, কখন ডুবে যাবে, তার কিছু শর্ত রয়েছে। এখানে শর্ত হচ্ছে বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে। যখন একটা বস্তুকে আমরা তরলের মধ্যে দেব, সেই বস্তু দ্বারা কি হবে? কিছু তরল অপসারিত হবে। তো যতটুকু তরল অপসারিত হবে তার ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয় বা বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে যদি বেশি হয়, তাহলে কি হবে? বস্তুটি তরলে ডুবে যাবে। অর্থাৎ ধর একটি বস্তুর ওজন 9.8 নিউটন, কিন্তু এই বস্তু যে পরিমাণ তরল অপসারিত করলো তার ওজন 5 নিউটন, তাহলে বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি। তখন বস্তুটি কি হবে? তরলে ডুবে যাবে। আবার যদি একটি বস্তুর ওজন 9.8 নিউটন, কিন্তু অপসারিত তরলের ওজন যদি 10 নিউটন হয়, তাহলে কিন্তু বস্তুটি আর ভেসে থাকতে পারবে না। যে বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হলে বস্তুটি তরলে ভেসে থাকবে। এখানে তাহলে দুটো নিয়ম আমরা শিখলাম। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলে ভেসে থাকবে। আবার বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সমান হলে বস্তুটিকে তরলের মাঝে যেখানে রাখা হবে সেখানে অবস্থান করবে। তোমরা এই তিনটি নিয়ম মুখস্থ রাখবে। এরপরে আমরা প্যাসকেলের সূত্রে যাচ্ছি। প্যাসকেলের সূত্র, সায়েন্টিস্ট প্যাসকেল তিনি একটি সূত্র প্রণয়ন করেছেন। সূত্রটি হচ্ছে, পাত্রে আবদ্ধ তরল বা গ্যাসীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করা হলে সেই চাপ অপরিবর্তিত অবস্থায় সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। যে কোনো একটি পাত্রে যখন তরল রাখা হবে, সেই পাত্রের উপরে যদি আমরা সেই তরলের উপরে যদি চাপ প্রয়োগ করি, তাহলে পাত্রের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিন্দুতে একই পরিমাণ চাপ প্রযুক্ত হবে এবং এই চাপটি পাত্রের উপরে লম্বভাবে ক্রিয়া করবে। তোমরা সংজ্ঞাটি মুখস্থ রাখবে, অর্থাৎ প্যাসকেলের সূত্রটি সুন্দর করে মুখস্থ করবে। এখানে দেখো একটি পাত্র রয়েছে, এই পাত্রের এখানে একটি পিস্টন লাগানো রয়েছে, এখানে একটি পিস্টন লাগানো রয়েছে, এখানে একটি পিস্টন, এখানে একটি পিস্টন, এখানে একটি পিস্টন, আর এখানে একটি পিস্টন। এই পিস্টনটিতে আমরা বল প্রয়োগ করব আর এই পিস্টনগুলো মুক্ত অবস্থায় থাকবে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখানে চাপ প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে এই চাপটি অপরিবর্তিত অবস্থায় সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ এখানে এসে যদি 10 প্যাসকেল চাপ প্রযুক্ত হয়, তাহলে এখানেও 10 প্যাসকেল চাপ প্রযুক্ত হবে, এখানেও 10 প্যাসকেল চাপ প্রযুক্ত হবে, এখানেও 10 প্যাসকেল, প্রতিটা ক্ষেত্রে 10 প্যাসকেল চাপ প্রযুক্ত হবে এবং দেখা যাবে পিস্টনগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এগুলো লম্বভাবে ক্রিয়া করবে, আঁকা ভাঁকা ভাবে নয়। তোমাদের মনে হতে পারে, যেহেতু আমরা এখান থেকে বলটি প্রয়োগ করছি তীর চিহ্ন বরাবর, তাহলে কি হচ্ছে? এটা এই বরাবর লম্বভাবে এসে প্রযুক্ত হবে। কিন্তু এই পিস্টনে বা এই পিস্টনে কিভাবে? এখানে বাঁকাভাবে প্রযুক্ত হবে তা না, এখানে এই তরলটি এর উপরে লম্বভাবে বল প্রয়োগ করবে, এখানে লম্বভাবে বলটি প্রযুক্ত হবে। অর্থাৎ প্রতিটি বিন্দুতে
এই চাপের পরিমাণ অপরিবর্তিত থাকবে এবং এই চাপটি লম্বভাবে ক্রিয়া করবে। এটি হচ্ছে প্যাসকেলের সূত্রের মূল কথা। দেখো এখানে এই যে বড় পিস্টন আমরা যেখানে চাপটি প্রয়োগ করছি তার ক্ষেত্রফল হচ্ছে 6 মিটার স্কয়ার। এখানে বি পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কয়ার, সি পিস্টনের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার, এফ পিস্টন 1 মিটার স্কয়ার, ডি 1 মিটার স্কয়ার এবং ই পিস্টনের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো চাপ অর্থ আমরা কি জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এখানে 6 নিউটন বল প্রয়োগ করলাম। একটু মনোযোগ দিয়ে শোনো, এই 6 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর আমরা 6 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে এখানে চাপের মান কত হবে? চাপ সমান আমরা আগের ক্লাসে শিখেছি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল কত? 6 নিউটন। তাহলে এফ বাই এ, তাহলে 6 বাই 6 সমান 1 প্যাসকেল, অর্থাৎ এখানে চাপের পরিমাণ হলো 1 প্যাসকেল। তাহলে বলো তো যে এই পিস্টনের উপরে কতটুকু বল প্রযুক্ত হবে? চাপের পরিমাণ কিন্তু 1 প্যাসকেল প্রতিটি ক্ষেত্রে। এখানেও 1 প্যাসকেল, এখানেও 1 প্যাসকেল, এখানেও 1 প্যাসকেল, এখানেও 1 প্যাসকেল, এখানে 1 প্যাসকেল। কিন্তু যদি আমরা বলের হিসাবে যাই, বলটি হবে আলাদা, কারণ বল এবং চাপ আলাদা জিনিস। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ এর 1 মিটার স্কয়ারে হবে 1 প্যাসকেল। তাহলে এখানে ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার, তাহলে 2 মিটার স্কয়ারে কতটুকু বল প্রযুক্ত হবে? 2 একে 2, অর্থাৎ এখানে প্রযুক্ত হবে 2 নিউটন বল। চাপ প্রযুক্ত হবে 1 প্যাসকেল, কিন্তু বলের পরিমাণ হবে 2 নিউটন। অর্থাৎ যতগুলো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের পিস্টন দেখছো সবগুলোতেই কিন্তু 1 প্যাসকেল চাপ প্রযুক্ত হবে এবং 1 নিউটন বল প্রযুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে প্যাসকেলের সূত্রের মূল বিষয়টি কি। দেখো এখানে তাহলে আমি যেটা বললাম যে কোন পিস্টনের উপরে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, তাহলে যেই পিস্টনের ক্ষেত্রফল অর্থাৎ বি পিস্টনের উপরে প্রযুক্ত হচ্ছে দেখো 2 নিউটন বল, সি পিস্টনের উপর প্রযুক্ত হচ্ছে 1 নিউটন, ই পিস্টনের উপরে 1 নিউটন, ডি পিস্টনের উপরে 1 নিউটন এবং এফ পিস্টনের উপরে 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তোরা বল এবং চাপকে কিন্তু মিলিয়ে ফেলবে না, দুটি কিন্তু আলাদা জিনিস। অর্থাৎ চাপ সকল স্থানে সমানভাবে সঞ্চালিত হয়, চাপ সকল স্থানে সমানভাবে সঞ্চালিত হয়। আমরা এখানে একটি দেখি, একটা পাত্র দেখো যে একটি নল দ্বারা যুক্ত রয়েছে। এখানে দুটি পাত্র, এখানে একটি পাত্র, এখানে একটি পাত্র। এই পাত্রটি এই নলটি দ্বারা যুক্ত রয়েছে। আর সবগুলো মিলে আমরা অনেকে একটি পাত্র মনে করতে পারি, কিন্তু আমরা ধরে নিই যে এখানে দুটি পাত্র, এটি একটি পাত্র, এটি একটি পাত্র। এখানে একটা নল দ্বারা যুক্ত রয়েছে, এই পাত্রে একটা পিস্টন লাগানো রয়েছে। এই পিস্টনের ক্ষেত্রফল A1। পিস্টনটা কি জিনিস তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পিস্টন কি। তো সেক্ষেত্রে তোমরা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছো, বাচ্চাদের টিকা দেওয়ার সময় কেউ অসুস্থ হলে যে ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনে যখন পানিতে ডুবে বা মেডিসিনে দিয়ে যখন টান দেয় তখন কি হয়, ভিতর থেকে মেডিসিনটা উঠে আসে। ঠিক ওই মাথাতে যে প্লাস্টিকের এয়ারটাইট বস্তুটি লাগানো থাকে সেটিও একটি পিস্টন। তো এয়ারটাইট এই ধরনের বস্তুকে আমরা বলবো পিস্টন, যার মধ্যে দিয়ে বাতাস পাস করতে পারবে না। তাহলে এই যে পিস্টনটি লাগানো রয়েছে, এই পিস্টনের ক্ষেত্রফল কত? A1। এই পিস্টনের ক্ষেত্রফল কত? A2। আমরা যদি এখন দেখো যে এই ছোট পিস্টনের উপরে F1 পরিমাণ বল প্রয়োগ করেছি, তাহলে ছোট পিস্টনের উপরে প্রযুক্ত চাপ কত হবে? F1 বাই A1। এখানে একটু লিখতে ভুল হয়ে গেছে, এটা হবে ছোট, এটা হবে বড়।
প্রিয় শিক্ষার্থী, আবারও দেখো যেখানে দুটো পাত্র একটি নল দ্বারা যুক্ত রয়েছে। ছোট পাত্রে দেখো একটা পিস্টন লাগানো রয়েছে, পিস্টনের ক্ষেত্রফল A1। বড় পাত্রে একটি পিস্টন লাগানো রয়েছে, বড় পাত্রে যে পিস্টন তার ক্ষেত্রফল A2। ছোট পিস্টনের উপরে বা A1 ক্ষেত্রফলের উপরে F1 পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল P1 ইকুয়াল টু F1 বাই A1। আমরা চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে চাপের মান কত হবে? F1 বাই A1। বড় পিস্টনের উপরে তাহলে প্রযুক্ত চাপ কত হবে? F2 বাই A2। এখানে দেখো যে আমি যখন এখানে চাপটা প্রয়োগ করলাম, এই চাপটাই তরলের মধ্য দিয়ে গিয়ে এর উপরে প্রযুক্ত হবে। এই বড় পিস্টনের উপরে যে চাপটা বলটা প্রযুক্ত হয়েছে, সেই বলের মানটা আমরা ধরে নিলাম F2। তাহলে বড় পিস্টনের উপরে চাপের মানটা কত হবে? P2 ইকুয়াল টু F2 বাই A2। আমরা প্যাসকেলের সূত্র কি শিখলাম? যে সকল জায়গায় চাপের মান কি হবে? সমান হবে। তাহলে এই ছোট পিস্টনের চাপের মান আর বড় পিস্টনের চাপের মানটা কি হবে? সমান হবে। তাহলে P1 ইকুয়াল টু P2। প্যাসকেলের সূত্র অনুসারে আমরা লিখব P1 ইকুয়াল টু P2। P1 এর মান F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2। তাহলে F2 সমান কত হবে? আমরা যদি পক্ষান্তর করি তাহলে F2 ইকুয়াল টু F1 বাই A1 ইন্টু A2। F1 বাই A1 ইন্টু A2, অর্থাৎ বড় পিস্টনে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলের মানটা আমরা নির্ণয় করছি F1 বাই A1 ইন্টু A2। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখছি? যে A2 এর মানটি যত বড় হবে F2 এর মান তত বড় হবে। অর্থাৎ এখানে এই পিস্টনের ক্ষেত্রফলটা আমরা যত বড় করব এখানে তত বেশি বল পাবো। যদি এটি ধরো A1 এর মান 1 মিটার স্কোয়ার, A2 এর মান 100 মিটার স্কোয়ার। আবার বলছি, এটি 1 মিটার স্কোয়ার, A1 ইকুয়াল টু আমরা ধরে নিলাম 1 মিটার স্কোয়ার, A2 ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার। তাহলে দেখো যে যদি আমরা এখানে 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে এখানে কতটুকু বল প্রযুক্ত হবে? এই ফর্মুলায় ফেলো। তাহলে F1 এর মান কত পেলাম আমরা? 1। এই যে 1 নিউটন বল প্রয়োগ করেছি আমরা, তাহলে 1 ডিভাইডেড A1 এর মান হচ্ছে 1 ইন্টু A2 এর মান কত? A2 এর মান হচ্ছে 100। তাহলে ইকুয়াল টু 100 নিউটন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রয়োগ করলাম এখানে 1 নিউটন বল, কিন্তু আমরা এখানে কতটুকু পেলাম? 100 নিউটন বল। তার মানে আমরা কম বল প্রয়োগ করে বেশি বল পেলাম। তাহলে আমরা এই নিয়মটি প্রয়োগ করে, এই যন্ত্রটি ব্যবহার করে আমরা বল বৃদ্ধি করতে পারি, বলকে অনেক গুণ বৃদ্ধি করতে পারি। বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি বল কাজে লাগবে। এই বল বৃদ্ধিকরণ নীতি ব্যবহার করে অনেক কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। এর অনেক বাস্তব প্রয়োগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে একটা আমরা যে দেখলাম ঠিক সেরকম একটি এখানে সি সিলিন্ডারের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার এবং ডি সিলিন্ডারের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। এখানে কিন্তু 10 সেন্টিমিটার এবং 1 মিটার, বিষয়টি বুঝতে হবে। সেন্টিমিটার এবং মিটারের মধ্যে পার্থক্য আছে। এই যে সি পিস্টনটি, এই সি পিস্টনের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার এবং ডি পিস্টনের ক্ষেত্রফল কত? এই পিস্টনের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। ডি সিলিন্ডারের পিস্টনের উপরে 80 কেজি ভরের একটি কাপড়ের গাঁটকে তুলতে সি পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? এখানে ডি পিস্টনের উপরে 80 কেজি ভরের একটি কাপড়ের গাঁট। কাপড় তোমরা দেখেছো যে তোমরা বিভিন্ন দোকানে দেখেছো গাঁট আকারে থাকে। এগুলো যখন টাইট করে বাঁধতে হবে তখন এরকম নিয়ম প্রয়োগ করা হয়। তো ধরো যে 80 কেজি ভরের একটা কাপড়ের গাঁটকে এর উপরে রাখা আছে। এই গাঁটকে যদি এটা উপরের দিকে উঠাতে হয় তাহলে এখানে কি পরিমাণে বল প্রয়োগ করতে হবে এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে কিসের মান নির্ণয় করতে হবে? আমাদেরকে F1 এর মান নির্ণয় করতে হবে। আর F2টা কত হবে? এই যে ওজন, এই 80 কেজি ভরের বস্তুর ওজন যেটা, সেটাই হচ্ছে F2। ভর থেকে ওজন কিভাবে নির্ণয় করে? W ইকুয়াল টু mg। m
জি, অর্থাৎ এটাকে 9.8 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে এর ওজন। তাহলে আমরা দেখি আমরা কিভাবে পাবো। আমরা জানি F1/A1 = F2/A2, আমরা যে কিছুক্ষণ আগে যে ফর্মুলাটি শিখলাম। তাহলে F1 = কত? F2/A2 ইন্টু A1। F2 এর মান কত? 80 গুণ 9.8। কেন 80 গুণ 9.8? এক্ষেত্রে ভরকে 9.8 দিয়ে গুণ করলে আমরা ওজন পাবো। ডিভাইডেড A2 এর মান কত? 1 মিটার স্কোয়ার। A1 এর মান, ডি সিলিন্ডারের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। A2 = 1। A1 কত? দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার। 10 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে হবে। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। এই কারণে এটি হয়ে গেল 10⁻⁻6। তাহলে এটি গুণ করলে আমরা, তোমরা ক্যালকুলেটর চাপলে দেখবে 0.000784 নিউটন, বা এটা যদি আমরা এই 7.84 ইন্টু 10⁻⁻4 নিউটন। প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলেশনটা বিষয় নয়, তোমরা এই ফর্মুলায় ফেলে তোমরা অঙ্কটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবে। এরপরে আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর যে ধর্মের কারণে প্রয়োগকৃত বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে। তোমরা রাবার দেখেছো, রাবারটা টান দিয়ে ছেড়ে দিলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো রাবারের মধ্যে যে ধর্মের কারণে এটি টান দিয়ে ছেড়ে দেওয়ার পরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, তাকে স্থিতিস্থাপকতা বলে। শুধু রাবার না, প্রত্যেকটা বস্তু, এটি লোহা, তামা, সবকিছু বস্তুকেই বল প্রয়োগ করার পরে যদি অপসারণ করা হয় তাহলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আবার ফিরে আসতে পারে। তাহলে বস্তুর যে ধর্মের কারণে প্রয়োগকৃত বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে। বিকৃতি। বল প্রয়োগের ফলে বস্তুর একক দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। দৈর্ঘ্য বিকৃতি সমান L/L। প্রিয় শিক্ষার্থী, যে ধরো যে 10 মিটার দৈর্ঘ্যের একটা বস্তুতে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল 1 মিটার, তাহলে কতটুকু বিকৃতি হলো? অর্থাৎ একক দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হলো? তাহলে L/L, অর্থাৎ 1/10.1 মিটার। অর্থাৎ আমরা যদি এটিকে সমীকরণ ঐকিক নিয়মে ফেলি, যে L দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে l মিটার, তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে L/L মিটার। এটাই হচ্ছে বিকৃতি। পীড়ন। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকে পীড়ন বলে। পীড়ন = F/L। অর্থাৎ যে কোনো একটি বস্তুকে আমরা যদি বিকৃত করতে চাই, তার অবস্থানে পরিবর্তন করতে, একটা রাবারকেও যদি আমি প্রসারিত করি, তাহলে কি করবো? একটা বল প্রয়োগ করে তাকে টেনে লম্বা করে, এই বলটা তার সমস্ত ক্ষেত্রফলের উপর বা সমস্ত দৈর্ঘ্যের উপরে প্রযুক্ত হলো। তাহলে একক দৈর্ঘ্যের উপরে কতটুকু বল প্রযুক্ত হয়েছে? সে এই বস্তুটি চাবে কি? যে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে। তো এটাকে বলে প্রতিরোধকারী বল। তো প্রত্যেকটা বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বলের তৈরি হবে তাকে বলা হবে পীড়ন। তাহলে পীড়ন = F/L। নিউটনের তৃতীয় সূত্র তোমরা জানো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যাক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। হুকের সূত্র। হুকের সূত্র বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমাটা কি? যে কোনো বস্তুকে বল প্রয়োগ করা হলে সেটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, কিন্তু সব সময় পারে না। তো সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে এটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা পীড়ন/বিকৃতি = ধ্রুবক। তোমরা জানো যে এখানে পীড়ন তাহলে কি হবে? ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন/বিকৃতি = ধ্রুবক। এটাই হচ্ছে হুকের সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখবে। তোমাদের জন্য বাসার কাজ প্লবতার রাশিমালা প্রতিপাদন। এখানে তোমরা প্যাসকেলের সূত্রটি পড়বে। এখানে যেটা আছে সেটা তো পড়বেই, তার সঙ্গে প্যাসকেলের সূত্র মুখস্থ করবে এবং লিখবে। প্যাসকেলের সূত্র মুখস্থ করবে এবং লিখবে। স্থিতিস্থাপকতা মুখস্থ করবে এবং লিখবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার রাখব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদের।